আমরা এবার চিন্তা করছি, বিশেষ করে নির্বাচনের, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, কাজেই আমরা ডিসেম্বর বা জানুয়ারিতে যাতে যে সংশোধিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এটা যাতে দিতে পারি, সেটার জন্য অবশ্য পুরো বাজেটের একটা রূপরেখা লাগবে, কারণ পুরো বাজেটের রূপরেখা ছাড়া তো আমরা উন্নয়ন, বার্ষিক উন্নয়নের কতদূর বাজেট পাবো সেটা বলা যাবে না। এবং আমাদের এটার পুরো বাজেটটাই অন্তত একটা রূপরেখা দিয়ে যাওয়া উচিত হবে নির্বাচিত সরকার আসার আগেই। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এমনিতে যে প্রকল্পগুলো আছে, একটা হলো রংপুরের যে মংগা অঞ্চল, সেই মংগা অঞ্চলের জন্য 142 কোটি টাকার একটা আমাদের নিজেদের অর্থায়নে একটা প্রকল্প। এটা খুব ভালো প্রকল্প, কারণ একসময় পুরো রংপুর, বৃহত্তর রংপুর এলাকা, এখানে আগে তো এখানে মংগা হতো, মানে মংগা মানে হলো একটা সময় খাদ্যাভাব হতো। এখন মংগা কমে গেছে, তার কারণ হলো নতুন নতুন অনেক শস্য কম সময়ের মধ্যে উৎপাদন করা যায়, বা বালি মাটিতে উৎপাদন করা যায়, চড়া ভূমিতে, চর অঞ্চলে এ ধরনের অনেক নতুন নতুন শস্য ওখানে দেওয়া হয়েছে, এবং কৃষি বহির্ভূত কিছু কাজকর্মের সুযোগ এখানে তৈরি হয়েছে। সেজন্য এখন মংগা বলতে যেটা বোঝায় যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টা সব খাদ্যাভাবে থাকে, এবং রংপুর থেকে সবাই অন্য জেলায় চলে যায় যারা কর্মক্ষম। যে কারণে একটা গান, যে গানটা হলো ও গাড়িয়াল ভাই পন্থের পানে চেয়ে আছি। আমার মংগার উপর আমার একটা বই আছে, যেটা বিশ্বব্যাংক থেকে বেরিয়েছে, এবং এটা ফ্রিলি ডাউনলোড করা যায়। এটার নাম হলো সিজনাল পভার্টি অ্যান্ড পাবলিক পলিসিস। আমি আর শহীদ খন্দকারের লেখা। তখনকার সময় আমরা, এটা ছিল 3 লক্ষ পরিবারের হিসাব নেওয়া হয়েছিল, তারা কত বেলা খেতে পারে, কেন খেতে পারে, তাদের উপার্জন কি। যাই হোক, এই প্রকল্পটা হলো মংগা কমে গেছে, কিন্তু এখনও রংপুর এলাকা নিম্ন আয়ের এলাকার মধ্যেই পড়ে। এ কারণে এখানে নতুন নতুন শস্য আর কি হতে পারে তাদের প্রশিক্ষণ দেওয়া, এবং নতুন বীজ সরবরাহ করা, এবং যেগুলো ওখানকার উপযোগী শস্য সেগুলোর জন্য আরও বীজ সংগ্রহ এবং প্রযুক্তি সম্প্রসারণ কী করে করা যায়। তারপর আছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প আছে, যেটা প্রকল্প ঋণও আছে আর আমাদের অর্থায়ন আছে। মোটামুটি মাঝারি আকারের একটা প্রকল্প এটা। কিছু কিছু এলাকায়, বিশেষ করে যেগুলোতে পল্লী বিদ্যুতের, যেসব জায়গায় একটু শহরাঞ্চল বা অনেক শিল্প আছে, সেগুলোতে গ্রিডগুলো যাতে আরও উন্নত করা যায়, যাতে করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় এবং অবিরাম বিদ্যুৎ সরবরাহ রাখা যায়, এটা একটা খুবই প্রয়োজনীয় প্রকল্প এবং বৈদেশিক সাহায্যের। আর শিল্প মন্ত্রণালয় থেকে ছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের, এটা হলো বিএমআর অফ কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড যেসব যা প্রস্তুত করে সেটা এমনিতে কারু মাদকদ্রব্য হিসেবে খাওয়া ঠিক না, কিন্তু এটার অন্য ব্যবহার আছে। এটা বিদেশে রপ্তানি হয় এবং এটা ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। কাজেই এটা আগের মতো নাই, অনেক কমে গেছে, তবু যতটুকু আছে এটাকে আমরা সংরক্ষণের ব্যবস্থা করছি। এটা আবার থেকে আসে, আখ থেকে আসে। আমরা এই প্রসঙ্গে বাংলাদেশের ইক্ষু চাষ এবং চিনি কলগুলোর সম্বন্ধে আলোচনা করেছি। এই চিনি কলগুলো তো অধিকাংশই মৃতপ্রায় এগুলোতে। আর ইক্ষু চাষিরা এরাও খুব যে এটা থেকে খুব তাদের ভালো উপার্জন হয় তা না।
এ কারণে আমরা একটা খুব দ্রুত একটা সমীক্ষা বোধহয় আমাকেই বলা হয়েছে পরিকল্পনা কমিশন থেকে একটা দ্রুত সমীক্ষা করে দেখা আসলে চিনি শিল্পের ভবিষ্যৎ কী। কারণ এই চিনি কলগুলো শুধু মৃতপ্রায়ভাবে পড়ে আছে, কোনোটা অল্প চলছে। আচ্ছা, একটা চিনি গবেষণা ইক্ষু গবেষণা কেন্দ্র আছে, সেখান থেকে এই পর্যন্ত এত বছরও যে খুব বেশি কিছু গবেষণার ফলপ্রসূ গবেষণা পাওয়া গেছে তা না। কাজেই আসলে আমাদের দেশে চিনি আমরা যেটাকে বলি তুলনামূলক সুবিধা, চিনি আমাদের দেশের মতো জায়গায় যেখানে জমির স্বল্পতা, সেখানে এই 1.5 বছর লাগে একটা ইক্ষু চাষের জন্য একবার ফসল আনতে। সেটা আসলেই এটা ব্রিটিশ আমলে হয়েছিল। এখন এরপর থেকে আর চিনির ইক্ষু চাষ বাড়েনি, বরং কমছে আস্তে আস্তে। এবং এটা বরং এখন যেসব চিনি কলগুলো আছে এগুলোর পুনর্বাসন, মানে চিনি কল হিসাবে পুনর্বাসন খুব সম্ভব হবে না, কিন্তু আর কি করা যায়। তবে কিছু কিছু জায়গায় হয়তো দু একটা চিনি কল রাখা যাবে, কারণ হয়তো কিছু প্রযুক্তির মাধ্যমে যেটুকু ইক্ষু থেকে অনেক বেশি উৎপাদন করা যায় কিনা চিনি, এবং বিশেষ করে এই কেরু শিল্পের জন্য হয়তো চিনি কিছুটা ইক্ষু চাষ বজায় রাখা যাবে। এ নিয়ে একটা সমীক্ষা হওয়া দরকার, যে এইভাবে আলাদা আলাদাভাবে চিন্তা না করেও বাংলাদেশে চিনি শিল্প এবং ইক্ষু চাষের ভবিষ্যৎ, এটা নিয়ে একটা সমীক্ষা হওয়া দরকার। কারণ এটা নিয়ে আলাদা আলাদা করে এই চিনিকল বন্ধ করব, ওটা চালু রাখবো, এইভাবে আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়ে খুব লাভ হয় না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা প্রকল্প, এটা নিয়ে তো অনেক এখন ইদানিংকালে অনেক লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে। কিন্তু এই প্রকল্পটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 2016 সালে এটা সনদপ্রাপ্ত হয়, 2015 সালে বোধহয়। 2016 সাল থেকে এটা শিক্ষা কার্যক্রম চালু ছিল। এটা এই ইদানিংকালের যে সবগুলো জেলাতে নতুন নতুন বিশ্ববিদ্যালয়, এগুলোর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিন্তু হয়েছিল। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী ক্যাম্পাস কখনোই হয়নি। তারা ভাড়া, প্রথমত সেখানকার শাহজাদপুরের মহিলা কলেজে অস্থায়ীভাবে কিছুদিন ছিল, এখন আবার অন্য একটা জায়গায় অস্থায়ীভাবে ছিটানোভাবে তারা থাকে। কাজেই এখানে আসলে ছাত্রদের খুবই শিক্ষা কার্যক্রম পরিচালনায় খুবই অসুবিধা হচ্ছে, এবং তাদের একটা নতুন স্থায়ী ক্যাম্পাস অত্যন্ত দরকার। একটা ক্যাম্পাস যেটা অনেক দিন আগ থেকে নির্ধারিত ছিল, তারা কাগজপত্রের দিক থেকে আমরা দেখছি যে এটা ভূমি মন্ত্রণালয় থেকে প্রথমত এটা অকৃষি জমি হিসাবে, আসলে চারণভূমি ছিল, সেটাকে অকৃষি জমিতে পরিবর্তন করে সেটার অনুমোদন 2018 সালেই দেওয়া হয়েছিল। এছাড়া অন্যান্য যেসব ছাড়পত্র কাগজে কলমে সবই আছে, তাদের নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, পানি বিশেষজ্ঞ, এদেরকে নিয়ে তারা একটা যে প্রকল্প প্রস্তাব করেছে, এবং যেসব পুরো মাস্টার প্ল্যান সেগুলো সব ছিল, সেইভাবেই আমরা অগ্রসর হয়েছি। এবং প্রথমে একনেকে একবার এসেছিল, আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমরা তো এই প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যৎ কী হবে, কতদূর এগুলোকে কোন দিকে নেওয়া হবে, কীভাবে বিশেষায়িত হবে না কীভাবে থাকবে, সেটা এখন হয়তো পরবর্তী সরকার এসে সেই সিদ্ধান্ত নেবে। এতগুলো বিশ্ববিদ্যালয়কে সব অবকাঠামো তৈরি শুরু করে দেওয়া আমরা আপাতত
একটু স্থগিতই রেখেছিলাম। শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আরও দু একটা বিশ্ববিদ্যালয়ের বেলায় আমরা মনে করেছিলাম যে এগুলো একটু আগের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম চালু হয়েছে এবং এগুলোকে এগুলোর জন্য নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। তো যেহেতু এগুলো আমাদের আবার দ্বিতীয়বার একনেক সভায় আসলো, আমরা এটাকে অনুমোদন দিয়েছি সংশোধিত যেই প্রস্তাব। এই অনুমোদনটা দেওয়ার কারণ হলো আমরা বলেছিলাম যে এটার শিক্ষা কার্যক্রম কী হবে। এটা যেহেতু আমরা একটা স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনও দেব, কাজেই এটা দীর্ঘমেয়াদী তাদের আসলে কী করতে চায়, কতদূর বড় হবে, ছাত্র সংখ্যা কী হবে, এটা রবীন্দ্রনাথ নামের বিশ্ববিদ্যালয় হলে তাহলে তো এর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এই জন্য তাদের শিক্ষাক্রম এবং আমাদের আমরা বলেছিলাম যে এটা ছোট আকারে কিন্তু গুণগতভাবে ভালো থাকুক এবং একটা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের মতো না হয়ে এটা যাতে একটু উচ্চমানের বিশ্ববিদ্যালয় হয়, সেই জন্য ছোট আকারের কিন্তু উচ্চমানের এবং বিশেষায়িত এমনভাবে আমরা তো সবগুলো হলো বিজ্ঞান ও প্রযুক্তি, এটা বিজ্ঞান ও প্রযুক্তির বেলায় ফলিত বিজ্ঞান, কী করে মাছের চাষ হবে, কী করে ফলের উন্নত মানের অন্যান্য ফলিত কৃষি গবেষণা এগুলোর দিকে যেমন ঝোঁক, আরেকদিকে ফাইন আর্টস এটা তো আমাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সবই প্রযুক্তি আর বিজ্ঞান জেলায় জেলায় যেগুলো হয়েছে, এটাকে একটু অন্যভাবে করার কথা বলেছি, কিন্তু ছোট আকারে যেন হয়। এখন এখানে আমরা অনুমোদন দিয়েছি, কিন্তু এটা যে জমি বরাদ্দতা ছিল সেটা পরিবেশ মন্ত্রণালয় থেকে জমির বরাদ্দতা যাওয়ার সময় এটাকে ভূমি অধিগ্রহণের অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। সেই অনাপত্তিপত্রে অনেকগুলো এটা 2018 সালে অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। পরিবেশের যেসব শর্ত থাকে, জলাশয় বিভিন্ন বিধিনিষেধ থাকে, কিন্তু তার মধ্যে একটা শর্ত ছিল যে আলোচ্য প্রকল্পের জন্য বিধি মোতাবেক ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে বরাবর আবেদন করতে হবে এবং ছাড়পত্র গ্রহণ করতে হবে। তো এটা সাধারণত একনেক পর্যায়ে যখন অনুমোদন হয় তখনই এই ধরনের প্রকল্প ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। তো এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে এবং আমরা বলেছি দ্রুত যাতে এই প্রয়োজনীয় যা করা দরকার সেটা করার ব্যবস্থা করা হোক। আর পরিবেশ নিয়ে যেখানে এটা জায়গাটা নির্ধারণ করা হয়েছে এটা নিয়ে পরিবেশবিদদের মধ্যেও কথা আছে, কিন্তু আবার এখানেও বিশ্ববিদ্যালয়ের দিক থেকেও তারা যেই কার্যপত্র করেছেন বা যেই প্রকল্প প্রস্তাব এবং মাস্টার প্ল্যান, সেখানেও তারা পরিকল্পনাবিদ, প্রযুক্তিবিদ, পরিবেশ সংক্রান্ত বিশেষজ্ঞদের বাইরে থেকে এনে রেখেছেন। কাজেই এটা এখন পরিবেশ অধিদপ্তরের ব্যাপার, তারা এটা পুরোটা মূল্যায়ন করবে, কিন্তু আমরা একনেক পর্যায়ে এটা অনুমোদন দিয়েছি।